দুঃখীরাম খুব গরিবের ছেলে। সকলে তাকে দুঃখীরাম বলে ডাকত, কিন্তু তার এর চাইতে ঢের ভালো একটা নাম ছিল, সেটা আমি ভুলে গিয়েছি। দুঃখীরামের যখন সবে 2 বছর বয়স, তখন তার মা বাবা মরে গেল। পৃথিবীতে তার আপনার বলতে আর কেউই ছিল না, খালি ছিল মামা কেষ্ট। 2 বছরের ছেলে দুঃখীরাম তার মামার খবর কিছুই জানত না। তার মামাও তার কোনো খবরই নিল না। কাজেই পাড়ার লোকেরা দয়া করে তাকে মানুষ করতে লাগলো। তখন থেকেই লোকে তাকে দুঃখীরাম বলে ডাকত। গরিবের ছেলের দুবেলা পেট ভরে খেতে পাওয়াই অনেক সময় মুশকিল হয়। এর উপর আবার কে তাকে লেখাপড়া শেখাবে? অন্য ছেলেদের ফেলে দেওয়া ছেঁড়া বই পড়ে আর পাড়ার লোকের খুঁটিনাটি কাজ করে তার দিন যেতে লাগলো। এর মধ্যে একদিন দুঃখীরাম শুনল যে কেষ্ট বলে তার একজন মামা আছে। শুনেই সে মনে করল একদিন মামার বাড়ি যেতে হবে। অনেক খুঁজে শেষে সে একদিন কেষ্টর বাড়ি বের করল। কেষ্ট তাকে দেখেই বলল, তাই তো, দুঃখীরাম এসেছ? এখানে কত কষ্ট পাবে তা তো জানো না। আমরা যে 2 মাসে একদিন খাই, কাল খেয়েছি, আবার 2 মাস পরে খাবো। দুঃখীরাম বলল, মামা, তার জন্য ভাবনা কি? তোমরা যখন খাবে আমিও তখনই খাবো। কেষ্ট আর কিছুই বলল না, দুঃখীরামও আর কিচ্ছু বলল না। মামার বাড়িতে খালি মামা আর মামাতো ভাই হরি ছাড়া আর কেউ নেই। মামাতো ভাইকে সে দাদা বলে ডাকতে লাগলো। সারাদিন কেষ্ট আর হরি কেউই কিছু খেলো না, কাজেই দুঃখীরামেরও খাওয়া জুটল না। দুঃখীরাম এর চাইতে অনেক বেশি সময় না খেয়ে কাটিয়েছে, সুতরাং তার বড় একটা কষ্টও হলো না। এতে কেষ্ট যেন ভারী খুশি হলো, আর তখনই তাকে একটা মাদুর বিছিয়ে দিল। দুঃখীরাম সেই মাদুরে চুপ করে শুয়ে রইল। খানিক পরে কেষ্ট আর হরি এসে তার পাশেই ঘুমোতে লাগলো। আসল কথা, কেউই ঘুমায়নি। মামা খালি ভাবছে কতক্ষণে দুঃখীরাম ঘুমাবে, আর দুঃখীরাম ভাবছে এরপর মামা কি করে। দেখতে দেখতে হরির নাক ডাকলো। দুঃখীরাম বুঝল দাদা ঘুমিয়েছে। এর একটু পরে দুঃখীরাম পাশে একটা খচমচ শব্দ শুনে বুঝতে পারল যে এবার মামা উঠেছে। তারপর হেসেলে হাঁড়ি নাড়ার শব্দ শুনল। তারপর হাঁড়ি ধোয়ার খলখল শব্দ, উনুন ধরার ফুঁ সকলই শোনা গেল। দুঃখীরামের আর কিছুই বুঝতে বাকি রইল না। তখন সে চুপি চুপি উঠে রান্নাঘরের বেড়ার ফুটো দিয়ে দেখল কেষ্ট পায়েস রাঁধছে। দুঃখীরাম একবার উঠে দেখে, আবার এসে চুপ করে শুয়ে থাকে। যখন দেখল যে পায়েস প্রস্তুত হয়েছে, তখন হাউমাউ করে উঠে বসল। গোলমাল শুনে কেষ্ট তাড়াতাড়ি রান্নাঘর থেকে এসে জিজ্ঞেস করল, কি রে দুঃখীরাম, কি হয়েছে? দুঃখীরাম বলল, মামা, ওই ঘরে তুমি কি করছিলে? আর একজন লোক বেড়ার ফুটো দিয়ে উঁকি মারছিল। দুঃখীরাম নিজের কথাই বলেছে, কিন্তু কেষ্ট মনে করল বুঝি চোর এসেছে। তাই সে লাঠি হাতে ঘরের পিছনে বনের ভিতরে চোর তাড়াতে ছুটল। তখন দুঃখীরাম তার দাদাকে ঠেলে তুলে বলল, দাদা, শিগগির ওঠো, মামা একটা লাঠি হাতে তাড়াতাড়ি কোথায় যেন বেরিয়ে গেলেন। হরি বেচারার মনে ভারী ভয় হলো। সে মনে করল যে লাঠি হাতে যখন গিয়েছে তখন নিশ্চয়ই একটু দূরে কোথাও গিয়েছে। 3 মাইল দূরে হরির বোনের বাড়ি। হয়তো হঠাৎ তার কোনো ব্যারাম হয়েছে, আর বাবা খবর পেয়ে তাকে দেখতে গেছে। এইরূপ ভেবে হরি ব্যস্ত হয়ে তার বোনের বাড়ি চলল। খানিক পরে কেষ্ট ফিরে আসলো। সে চোরকে তো ধরতে পারেইনি। লাভের মধ্যে বিছুটি লেগে
তার সর্বাঙ্গ জ্বলছে। সে এসে হরিকে দেখতে না পেয়ে দুঃখীরামকে জিজ্ঞেস করল, হরি কোথায় রে? দুঃখীরাম বলল, মামা তুমিও গেলে, আর যে লোকটা উঁকি মারছিল সেই লোকটা দাদাকে ঘুম থেকে উঠিয়ে তার সঙ্গে কথা কইল, আর দাদাও তক্ষুনি বেরিয়ে গেল। এটা শুনে কেষ্ট মনে করল যে হরি নিশ্চয়ই পাড়ার কোনো দুষ্ট ছেলের সঙ্গে জুটে তাস খেলতে গেছে। সুতরাং হরি এবং পাড়ার সেই দুষ্টু ছেলেটার উপর তার ভয়ানক রাগ হলো, আর সেই লাঠি হাতে করে সে তার সঙ্গীকে শাস্তি দেওয়ার জন্য পাড়া খুঁজতে বের হলো। দুঃখীরাম যখন দেখল যে মামা আর দাদার বাড়ি ফিরতে একটু দেরি হবে, তখন সে আস্তে আস্তে রান্নাঘরে গিয়ে পায়েসের হাঁড়ি নামালো। একে দুঃখীরামের বড়ই খিদে পেয়েছিল, তার উপর আবার তার মামা বড্ড সুন্দর পায়েস রাঁধতে জানে। সুতরাং দেখতে দেখতে সেই পায়েসের হাঁড়ি খালি হয়ে গেল। তারপর দুঃখীরাম আবার সেই মাদুরে শুয়ে আরামের নিদ্রা গেল। হরি বোনের বাড়িতে গিয়ে তাকে ভালোই দেখতে পেল, কিন্তু সেই রাত্রে তার বোন আর তাকে বাড়ি ফিরে আসতে দিল না। এদিকে কেষ্ট তাকে আকাশ পাতাল খুঁজেছে এবং তাকে কোথাও দেখতে পায়নি। তখন রাগে আর বিছুটির জ্বালায় ছটফট করতে করতে সে বাড়ি ফিরে এলো। ভোরবেলা হরি যেই বাড়ি ফিরে আসলো, অমনি কেষ্ট সেই লাঠি দিয়ে তাকে কয়েক ঘা খুব লাগালো। এই রূপে সমস্ত রাত্রি নাকাল হয়ে শেষে রান্নাঘরে গিয়ে দেখে পায়েসের হাঁড়ি খালি। তখন আর কিছুই বুঝতে বাকি রইল না। দুঃখীরাম সকালে উঠে অবধি কেমন আট চোখে চায় আর একটু হাসে। সুতরাং তা যে দুঃখীরামেরই কাজ, এটা সে বেশ বুঝতে পারল। পরদিন বাপ বেটায় মিলে রাজার কাছে নালিশ করতে গেল। রাজা দুঃখীরামকে ডাকিয়ে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, তুই এমন কাজ কেন করলি? ওদের পায়েস চুরি করে কেন খেলি? আর মিছে কথা বলে কেন ওদের নাকাল করলি? দুঃখীরাম হাত জোর করে বলল, দোহাই ধর্মাবতার, ওরা 2 মাসে একদিন খান, পরশু খেয়েছিলেন, আবার কাল পায়েস রাঁধলেন কেন? ওরাই বলুন। তারপর নাকাল করার কথা বলছেন? তা আমি তো সত্যি কথাই বলেছি, তাতে যদি ওরা খামকা নাকাল হয় তা আমার কি দোষ? রাজা আগাগোড়া সমস্ত শুনে খুব হাসতে লাগলেন। মোকদ্দমা ডিসমিস হয়ে গেল। দুঃখীরামকে বেশ চালাক চতুর দেখে রাজা তাকে একটা চাকরি দিলেন। দুঃখীরাম এত ভালো করে কাজ করতে লাগলো যে কয়েক বৎসরের ভেতরেই সে সামান্য চাকরি থেকে ক্রমে ছোট মন্ত্রীর পদে উঠল। বড় মন্ত্রীর পদ খালি হলে যে তাও সে পাবে, এই কথা সকলেই বলতে লাগলেন। বড় মন্ত্রী লোকটা বড় সুবিধার ছিলেন না। দুঃখীরামকে তিনি ভারী হিংসে করতেন, আর কি করে তাকে জব্দ করবেন ক্রমাগত তাই ভাবতেন। এক সওদাগরের সঙ্গে বড় মন্ত্রীর বন্ধুতা ছিল। সেই সওদাগরের একটা পক্ষীরাজ ঘোড়া ছিল। পক্ষীরাজ ঘোড়া মানুষের মতো কথা বলতে পারে। শূন্যে উঠে 1 মাসের পথ 1 মিনিটে যেতে পারে। ভূত ভবিষ্যৎ সব বলে দিতে পারে। এই ঘোড়াটিকে পাবার জন্য মন্ত্রীমশাই অনেক দিন থেকে চেষ্টা করছিলেন, কিন্তু সওদাগর কিছুতেই সেটা তাকে দিতে চাইছিল না। এর মধ্যে সওদাগর একবার বিদেশে গিয়েছিল। সেখান থেকে একটা খুব আশ্চর্য আমের আঁটি নিয়ে এসেছে। সেই আঁটির এই গুণ যে তা পোতা মাত্র গাছ হয়, তাতে তৎক্ষণাৎ আম হয়, তখনই সেটা পাকে আর তখনই তা খাওয়া যায়। খাওয়ার পর আবার সেই আঁটি মাটির ভিতর থেকে তুলে বাক্সে পুরে রাখা যায়। মন্ত্রীমশাই সওদাগরের চাকরকে টাকা দিয়ে বশ করলেন। সে তার কথায় সওদাগরের আমের আঁটি সিদ্ধ করে রাখল। তারপর একদিন মন্ত্রীমশাই সওদাগরের সঙ্গে কথা বলতে বলতে জিজ্ঞাসা করলেন, বন্ধু,
তুমি নাকি ভারী আশ্চর্য একটা আমের আঁটি এনেছ। সওদাগর বলল, হ্যাঁ বন্ধু, সেটাকে পুঁতলে তখনই গাছ হয়, তখনই তাতে ফল হয়, আর তখনই তা পাকে, আর তখনই তা খেয়ে আঁটিটি আবার বাক্সে ভরে রাখা যায়। মন্ত্রী মশাই নাক মুখ সিঁটকে বললেন, ও কথা আমার বিশ্বাস হয় না। সওদাগর বললেন, আচ্ছা বাজি রাখুন, আমার কথা সত্য হয় তো কি হবে? মন্ত্রী বললেন, তাহলে পরদিন আমার বাড়িতে গিয়ে প্রথমে যে জিনিসটাতে হাত দেবে সেইটা তোমার, আর যদি তোমার কথা সত্য না হয়? সওদাগর বলল, তবে আপনি পরদিন আমার বাড়িতে এসে প্রথমে যাতে হাত দেবেন তাই আপনার হবে। ঠিক হলো। পরদিন সওদাগরের বাড়িতে মন্ত্রী মশাইয়ের নিমন্ত্রণ, আর তখন আমের আঁটির পরীক্ষা হবে। আঁটি তো সিদ্ধ করে রাখা হয়েছে, সুতরাং পরীক্ষার ফল কি হলো তা বলে দিতে হয় না। সওদাগর বেচারার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এবার সে বুঝতে পারল যে আর পক্ষীরাজ ঘোড়াকে রাখতে পারবে না। অনেক ভেবে কোনো উপায় স্থির করতে না পেরে শেষে সওদাগর ছোট মন্ত্রীর কাছে গেল। সেখানে হাত জোড় করে কাঁদতে কাঁদতে সকল কথা নিবেদন করল। বুদ্ধিমান ছোট মন্ত্রী একটু চিন্তা করে তাকে একটা উপায় বলে দিলেন। সওদাগর সন্তুষ্ট চিত্তে বাড়ি ফিরে পক্ষীরাজ ঘোড়ার আস্তাবলের দরজা দড়ি দিয়ে বেঁধে সুখে নিদ্রা গেল। পরদিন ভোর হতে না হতেই মন্ত্রী মশাই সওদাগরের বাড়ি গিয়ে ডাকতে লাগলেন, বন্ধু, ও বন্ধু, বন্ধু। সওদাগর শশব্যস্ত হয়ে উঠে তার অভ্যর্থনা করল। মন্ত্রী মশাইয়ের তো একটু বসার দেরি সয় না। তিনি না বসেই জিজ্ঞাসা করলেন, কই বন্ধু, সে কথার কি হলো? সওদাগর বললেন, আমি প্রস্তুত আছি, এখন আপনার যাতে খুশি হাত দিয়ে নিয়ে যেতে পারেন। মন্ত্রী মশাই অমনি আস্তাবলের দিকে চললেন। সওদাগরও সঙ্গে গেল। আস্তাবলের দরজা বাঁধা ছিল। মন্ত্রী মশাই দড়ি ধরে এক টান দিয়ে বাঁধন খুলে ফেললেন। অমনি সওদাগর বললেন, সে কি বন্ধু, আপনার মতন লোকের ওই সামান্য দড়ি গাছটায় লোভ? একটা কোনো দামি জিনিস নিলে আমি সুখী হতাম। মন্ত্রীর তো চক্ষু স্থির, এত সহজে ঠকবেন তা তিনি মনেও করতে পারেননি। সওদাগরের কথার উত্তর দিতে না পেরে আমতা আমতা করে ঘরে ফিরলেন। পথে যেতে যেতে মন্ত্রী মশাই স্থির করলেন যে ছোট মন্ত্রী ছাড়া এ আর কারো কর্ম নয়। তারপর যখন শুনলেন যে সেদিন রাত্রে সওদাগর ছোট মন্ত্রীর বাড়ি গিয়েছিল, তখন বুঝলেন নিশ্চয়ই এটা ছোট মন্ত্রীর কাজ। পরদিন দুপুরবেলা যখন রাজা ঘুমাচ্ছিলেন, তখন মন্ত্রী মশাই জোর হাতে তার সামনে গিয়ে দাঁড়ালেন। খানিক পরে রাজা চোখ মেলে জিজ্ঞাসা করলেন, কি বড় মন্ত্রী? মন্ত্রী বললেন, দোহাই মহারাজ, সুলক্ষণ সওদাগরের একটা পক্ষীরাজ ঘোড়া আছে, কিন্তু মহারাজের আস্তাবলে একটিও পক্ষীরাজ ঘোড়া নেই। রাজা বললেন, বটে, ও ঘোড়া আমার চাই। মন্ত্রী আরও বিনয় করে কাঁদো কাঁদো স্বরে বললেন, মহারাজের যাতে ভালো হয় আমার সেই চেষ্টা, আর ছোট মন্ত্রী দিন রাত তাতে বাধা দেন। রাজা বললেন, সে কিরকম? মন্ত্রী বললেন, মহারাজের জন্য সেই পক্ষীরাজ ঘোড়া আনতে আমি গিয়েছিলাম, কিন্তু ছোট মন্ত্রী সুলক্ষণকে মন্ত্রণা দিয়ে সেই ঘোড়া আনতে দেয়নি। রাজাদের মেজাজ সেকালে বড়ই অস্থির ছিল। সহজেই সন্তুষ্ট হতেন, আর সামান্য কথাতেই চটে উঠতেন। বকশিস দিতেন তো অর্ধেক রাজ্যই দিয়ে দিতেন, আর সাজা দিতেন তো মাথাটাই কেটে ফেলতেন। রাজা ছোট মন্ত্রীর উপর এতদিন সন্তুষ্ট ছিলেন, তাই তাকে ছোট মন্ত্রী করেছিলেন। আজ বড় মন্ত্রীর কথা শুনে এতই চটে গেলেন যে তখনই
তাকে হাত পা বেঁধে আনতে হুকুম দিলেন। বেচারা কোনো বিপদের কথা জানত না, সুখে ঘুমাচ্ছিল। এমন সময় রাজার লোক এসে তাকে হাত পা বেঁধে নিয়ে চলল। দুঃখীরামের এই সাজার হুকুম হলো যে তাকে থলের ভিতর পুরে পাথর বেঁধে সমুদ্রে ফেলে দেওয়া হবে। রাজা মশাইয়ের সামনেই থলে আর পাথর এনে সব বেঁধে ঠিক করা হলো। তারপর রাজা 4টে জল্লাদকে হুকুম দিলেন যে একে সমুদ্রে ফেলে দিয়ে আয়। দুঃখীরামকে সকলেই ভালোবাসত, সুতরাং তার এই সাজার কথা শুনে সকলেরই ভারী ক্লেশ হলো। পথে যেতে যেতে জল্লাদরা চুপি চুপি পরামর্শ করল যে এমন ভালো লোককে কখনোই সমুদ্রে ফেলে মারা যাবে না। এই রূপ স্থির করে তারা সমুদ্রের ধারে একটা বনের ভিতরে দুঃখীরামকে রেখে থলের মুখ খুলে দিয়ে আসলো। আসার সময় তাকে একখানা কুড়াল আর এক টুকরো ন্যাকড়া দিয়ে বলে আসলো যে ছোট মন্ত্রীমশাই, আমরা আর তোমাকে কি দিতে পারি, এই ন্যাকড়া আর কুড়াল নাও, কাঠ কেটে বাজারে বিক্রি করে খেও। তোমার দোহাই ছোট মন্ত্রীমশাই, আমাদের রাজার দেশে যেও না, সেখানে তোমাকে দেখতে পেলে রাজা তোমাকেও রাখবে না, আমাদেরও রাখবে না। দুঃখীরাম এখন কাঠুরে হয়েছে, লম্বা লম্বা চুল, দাড়ি গোঁফ রেখেছে, আর নিজের পোশাকটা ফেলে দিয়ে সেই জল্লাদের দেওয়া ন্যাকড়াখানা পরে। ভালো করে স্নান না করাতে তার গায়ের রং ময়লা হয়ে গিয়েছে। পেট ভরে খেতে না পেয়ে ঢের রোগা হয়ে গিয়েছে। এখন তাকে দেখলে আর চট করে চেনা যায় না। এইরূপ অবস্থায় কষ্টে দুঃখীরামের দিন কাটতে লাগল। একদিন কাঠ কাটতে বার হয়ে দুঃখীরাম দেখল যে ঝর্ণার ধারে গাছতলায় এক বুড়ি ঘুমাচ্ছে। সে এতই বুড়ো হয়েছে যে তেমন বুড়ো মানুষ আর দুঃখীরাম কখনো দেখেনি। বুড়িকে দেখে সে চলে যাচ্ছে, এমন সময় দেখল যে একটা বিষাক্ত সাপ চুপি চুপি সেই বুড়ির দিকে এগোচ্ছে। দুঃখীরাম তখনই কুড়োল দিয়ে সাপটাকে টুকরো টুকরো করে ফেলল, আর সেই টুকরোগুলো ঝর্ণার জলে ফেলে দিল। কি আশ্চর্য, সেই টুকরোগুলো জলে পড়া মাত্র টকবক করে ফুটতে লাগলো। তার শব্দ শুনে বুড়ি ব্যস্ত হয়ে উঠে বসল। বুড়ি খানিক অবাক হয়ে ঝর্ণার দিকে তাকিয়ে রইল। তারপর দুঃখীরামকে জিজ্ঞাসা করল, তুমি কে বাবা? দুঃখীরাম বলল, আমি দুঃখীরাম। বুড়ি বলল, বাবা তুমি কি চাও? দুঃখীরাম বলল, আমি কিচ্ছু চাই না, তুমি বুড়ো মানুষ, বনের ভেতর কেন এসেছো? কত জন্তু টন্তু আছে, শিগগিরই চলে যাও। বুড়ি বলল, বাপু তুমি আমাকে প্রাণে বাঁচিয়েছ, আমি তোমাকে কিছু না দিয়ে অমনি যেতে পারি না। দুঃখীরাম কিন্তু কিছুই নেবে না, তাই বুড়ি চলে গেল। কিন্তু যাওয়ার সময় চুপি চুপি বলে গেল, তুমি কিছু নিলে না, আচ্ছা আমি তোমাকে এক বর দিয়ে যাচ্ছি, তুমি যা ইচ্ছে করো তাই হবে। দুঃখীরাম ততক্ষণে কুড়ুল হাতে অনেক দূর চলে গিয়েছে, সুতরাং এই সকল কথা সে শুনতেই পেল না। আজ দুঃখীরামের ঢের বেলা হয়ে গিয়েছে। কখন কাঠ কাটা হবে, সেই কাঠ বাজারে বিক্রি হবে, তবে তার পেটে দুটো ভাত পড়বে। এই সকল কথা ভেবে বেচারি একটু দুঃখিত ছিল, তাই তত সাবধান হয়ে পথ চলতে পারছিল না। সামনে একটা ছোট গাছ পড়েছিল, তাতেই হোঁচট খেয়ে দুঃখীরাম পড়ে গেল। একেই মন ভালো নেই, তার উপর এইরূপ দুর্ঘটনা ঘটলে কার না রাগ হয়। দুঃখীরাম রেগে বলল, দূর ছাই, এ মুল্লুকে গাছপালা না থাকলেই ভালো ছিল। যেই এ কথা বলা, অমনি সেখানকার যত গাছপালা সব কোথায় চলে গেল। যেখানে ভয়ানক বন ছিল, সেখানে খালি মাঠ ধুধু করতে লাগলো।
কি সর্বনাশ! এখন কাঠই বা কোথা থেকে মেলে, আর দুঃখীরামের খাওয়াই বা কি করে হয়? বেচারা ব্যাপার দেখে একেবারেই অবাক। এর কারণ কিছুই ঠিক করতে না পেরে আপন মনে খালি হেঁটে চলল। বেলা ঢের হয়েছে, খিদে আরো বেশি হয়েছে। এমন অবস্থায় শুধু পথ চলতেই কত কষ্ট, তাতে আবার হাতে প্রকাণ্ড কুড়ুল। সে আবার যে সে কুড়ুল নয়, জল্লাদের কুড়ুল। সাধারণ কুড়ুলের দুখানার সমান তার একখানা ভারী হয়। সেদিন দুঃখীরামের কাছে সেটা যেন 10টা কুড়ুলের মতো ভারী ঠেকতে লাগলো, আর সেটাকে বয়ে নিয়ে যেতে ইচ্ছা হয় না। সুতরাং দুঃখীরাম সেটাকে ছুঁড়ে ফেলে বলল, আমি আর পারি না, অত ভারী কুড়ুলের হাত পা থাকা উচিত, তাহলে আমার সঙ্গে চলতে পারে। কুড়ুল তাই করল। কোথা থেকে মাকড়সার পায়ের মতো তার সব পা হলো, আর সে টুকটুক করে দুঃখীরামের পিছু পিছু চলল। দেখে শুনে বেচারার মাথায় আরো গোল লেগে গেল। সে একভাবেই চলতে লাগলো আর ভাবতে লাগলো, হলো কি? যেতে যেতে দুঃখীরাম একেবারে নিজের দেশের বাজারে গিয়ে উপস্থিত। প্রভুভক্ত কুড়ুল সঙ্গেই আছে। সে এমনিভাবে চলেছে যেন চিরকাল তার ওই রকম করে চলা অভ্যেস আছে। একটা কুড়ুল যদি লম্বা লম্বা পা ফেলে তোমার সামনে দিয়ে চলে যায়, তুমি তাহলে কি করো? আর তেমন একটা কুড়ুল যদি বাজারে গিয়ে উপস্থিত হয়, তাহলে বাজারের লোকগুলোই বা কি করে? বাজারে প্রথম মোড়েই এক গোয়ালার দোকান। সেখানে এক বড় লোকের দারোয়ান ঘি কিনতে এসেছেন। গোয়ালার হাতে ঘিয়ের বাটি দিয়ে সবে সে পৈঠায় বসে তামাক খাবার আয়োজন করছিল, এমন সময় হঠাৎ ফিরে তাকিয়ে দেখে দুঃখীরামের সেই কুড়ুল হাত পা শুদ্ধ একেবারে তার সামনে উপস্থিত। হায় বাপ বলে 4 হাত পা ঊর্ধ্বে তুলে দারোয়ানজি এক লাফে একেবারে গোয়ালার ঘাড়ে গিয়ে উঠল। গোয়ালাও তাড়াতাড়ি দারোয়ানজিকে ঠেলে মাখনের হাঁড়িতে ফেলে ঘরে দরজা আঁটল। তারপর যখন দেখল যে সেটা কাউকেও কিচ্ছুটি বলে না, তখন দরজা খুলে দুজনেই তার পেছন পেছন তামাশা দেখতে চলল। সেদিন বাজারে কেনা বেচা বন্ধ। বাবুদের চাকর যারা বাজার করতে এসেছিল, তারা সবাই কুড়ুলের পেছন পেছন চলেছে। তাদের বাজার করা আর হয়নি। দোকানিরাও তাই করেছে। পুলিশ পাহারা সকলেই সেই কুড়ুলের পিছু চলেছে। চাকরদের সন্ধান করতে বাবুরা এসেছিলেন, তারাও সেই কুড়ুলের তামাশা দেখতে থেকে গেলেন। এই রূপে দেশের প্রায় সব লোক সেইখানে এসে জড়ো হলো। দুঃখীরামের সেই মামা আর মামাতো ভাই কেষ্ট আর হরি, তারাও তাদের ভিতর ছিল। কেষ্ট আর হরি প্রথমে কুড়ুলের তামাশা দেখতেই ব্যস্ত, কিন্তু তারপর একবার যেই দুঃখীরামের মুখের ওপর চোখ পড়ল, অমনি তাদের বুকের ভিতর ধড়াস ধড়াস করতে লাগলো। ভালো করে দেখে তারা বেশ বুঝতে পারল যে দুঃখীরাম। সুতরাং তারা তাড়াতাড়ি মন্ত্রীর কাছে গিয়ে খবর দিল, মন্ত্রীমশাই, সেই দুঃখেটা এসেছে। মন্ত্রী অবিলম্বে এই সংবাদ রাজাকে দিলেন আর বললেন, মহারাজ, কুড়ুল কি কখনো হাঁটে? এ নিশ্চয়ই কোনো জাদু টাদু শিখে বদমতলবে এখানে এসেছে। রাজা শুনে বললেন, ঠিক বলেছ মন্ত্রী, এখনই 10 জন সিপাই পাঠিয়ে দাও, ওকে বেঁধে নিয়ে আসুক। রাজার হুকুমে দানবের মতো 10টা পালোয়ান দুঃখীরামকে আনতে চলল। এদিকে বাজারের লোকরা দুঃখীরামকে তত গ্রাহ্য করেনি, কিন্তু তার কুড়ুলটিকে রাজার কাছে নিয়ে যেতে অনেক চেষ্টা করেছে। কিন্তু সেই কুড়ুলের গায়ে কি ভয়ানক জোর! তার গলায় দড়ি বেঁধে বাজারের সব লোক মিলে কত টানলো, কিছুতেই তাকে এক পাও নাড়াতে পারল না।
বরং তারা যে 10 মিনিট ধরে প্রাণপণে হেইও হেইও করেছে, ততক্ষণে দুঃখীরামের কুড়ুল তাদের 1/2 মাইল খানেক টেনে নিয়ে গিয়েছে। এমন সময় রাজার পালোয়ানেরা এসে দুঃখীরামকে বাঁধতে লাগলো। দুঃখীরামের কাছে আজ আর কিছুই আশ্চর্য বলে মনে হয় না। সে কেবল দেখছে এর পর কি হয়। স্বয়ং বড় মন্ত্রী পালোয়ানদের সঙ্গে এসেছেন আর বলছেন, শক্ত করে বাঁধ। এই কথা শুনে দুঃখীরাম নিতান্ত দুঃখিত হয়ে বলল, অন্যের বেলা বলা খুব সহজ, তোমাকে একবার ওরকম করে বাঁধতো, তবে দেখতে কেমন লাগে। অমনি 4টে পালোয়ান মন্ত্রী মশাইকে চিৎ করে ফেলে ঠিক দুঃখীরামের মতন করে বাঁধতে লাগলো। মন্ত্রী মশাই প্রথমে আশ্চর্য বোধ করলেন, তারপর চোটে লাল হলেন, কিন্তু পালোয়ানেরা তাকে গ্রাহ্যই করল না। রাগে মন্ত্রী মশাইয়ের কথা বার হচ্ছে না, চোখ দুটো ফেটে বার হওয়ার উপক্রম, গলার শির ফুলেছে, মুখে ফেনা উঠছে, কিন্তু পালোয়ানেরা তথাপি তাকে বাঁধতে দেরি করছে না। বেশ করে বেঁধে তারপর পরীক্ষা করে দেখল ঠিক দুঃখীরামের মতন বাঁধা হয়েছে কিনা। যখন দেখল যে দুজনকেই ঠিক একরকম করে বাঁধা হয়েছে, তখন তাদের কাঁধে করে রাজার নিকট চলল। বাজারের লোকেরা এই অদ্ভুত কাণ্ড দেখে অবাক হয়ে সঙ্গে সঙ্গে চলল। এই সব লোক যখন রাজার কাছে উপস্থিত হলো, তখন রাজামশাইয়ের ভারী রাগ হলো এমন নয়। মন্ত্রীর বাঁধন তিনি নিজের হাতে খুলে দিলেন। তারপর তাকে নিয়ে দুঃখীরামের বিচার করতে বসলেন। যে সকল পালোয়ান মন্ত্রীমশাইকে বেঁধে এনেছিল, প্রথমে তাদের ফাঁসির হুকুম হলো। দুঃখীরামের সম্বন্ধে একটা হুকুম দেবার আগেই খাবার সময় হওয়াতে মাঝখানে রাজামশাই উঠে গেলেন। খাওয়া দাওয়ার পর দুঃখীরামের হুকুম হবে। দুঃখীরাম বেচারা সেই বাঁধা অবস্থাতেই পড়ে রইল। তার চারধারে বিস্তর প্রহরী আছে, দর্শকদেরও অধিকাংশই থেকে গেছে। দুঃখীরামের দুঃখের কথা আর কি বলবো। অন্য কষ্টের বিষয় আর এখন ততটা সে ভাবে না, কিন্তু খিদে তো কিছুতেই থামে না। রাজামশাই, মন্ত্রীমশাই সবাই খেতে বসেছেন। কত সুখাদ্য জিনিস খেয়ে তারা পেট ভরে আসবেন। দুঃখীরাম দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, হা হা, ওসব জিনিস যদি আমাকে কেউ এখন দিত। রাজামশাই খেতে বসেছেন। সোনার পাত্রে শত ব্যঞ্জন সাজিয়ে তার সামনে রাখা হয়েছে। তার সুগন্ধ নাকে গেলে লম্বা লম্বা নিঃশ্বাস টানতে ইচ্ছা হয়, জিভে জল আসে। হাত ধুয়ে সবে রাজামশাই খাওয়ার উপক্রম করছেন, অমনি থালা শুদ্ধ খাবার কোথায় মিলিয়ে গেল। মন্ত্রীমশাইয়েরও ওইরূপ দশা হলো। এদিকে দুঃখীরামের আক্ষেপ শেষ হতে না হতেই তার সামনে রাজা ও মন্ত্রীর খাবারের সমস্ত আয়োজন এসে হাজির হলো। দুঃখীরাম তাতে কিছুই আশ্চর্য বোধ করল না। তার খালি দুঃখ হতে লাগলো, হায় রে, হাত পা বাঁধা। বলতে বলতে তখনই তার বাঁধন খুলে গেল। সে এক লাফে উঠে বসে 2 হাতে লুচি, মাংস, পোলাও, পায়েস, মিঠাই, মন্ডা মুখে পুড়তে লাগলো। প্রহরীরা ব্যাপার দেখে এতক্ষণ হতবুদ্ধি হয়েছিল। হঠাৎ তাদের চৈতন্য হলো। একজন বলল, আরে ধর, পালাবে। আর একজন বলল, কোথায় আর পালাবে, আমরা এতজন চারধারে দাঁড়িয়ে আছি। হা হা, বেচারার সামনে এত জিনিস এসেছে, একটু খেয়ে নিতে দে। এই কথা শুনে সকলেই বলল, আহা থাক থাক, খাক। দুঃখীরাম তাতে নিতান্ত কৃতার্থ হয়ে বলল, বাপু সকল, তোমরা রাজা হও। সেই রাজসভায় রাজার সিংহাসন ছিল। দেখতে দেখতে সেখানে তেমনি আরো 1000টা সিংহাসন হলো। তারপর সববারই রাজার মতো বেশভূষা হলো, আর তারা এক একটা সিংহাসনে উঠে বসল। রাজামশাই সভায় এসে দেখেন তার মতন ঢের রাজা সভায় বসে আছেন। তারা তাকে বলল, মহারাজ, ওকে ছেড়ে দিন।
রাজা আর কি করেন, এতগুলো রাজার অনুরোধ ঠেলে ফেলা তো সহজ কথা নয়। কাজেই দুঃখীরাম তাড়াতাড়ি মুক্তি পেল। এমন সময় মন্ত্রীমশাই এসে উপস্থিত। তিনি এতগুলো রাজাকে একসঙ্গে দেখে একেবারে হতবুদ্ধি হয়ে গেলেন। যেদিকে চান সেদিকেই রাজা, আর মন্ত্রীমশাই খালি দুহাতে সেলাম করেন। সেদিন পেটে ভাত অল্পই পড়েছিল, তাও হাজার রাজাকে সেলাম করতে করতে কখন হজম হয়ে গেল। দুঃখীরামের কথা শুনে মন্ত্রীমশাই যার পর নাই ব্যস্ত হলেন। জোর হাতে তিনি রাজাদের অনুনয় করতে লাগলেন, দোহাই ধর্মাবতারগণ, পুনরায় এর বিচার করুন। এমন দুষ্ট লোককে সহজে ছেড়ে দেবেন না। কখন কার সর্বনাশ করে তা ঠিক নেই। এই কথা শুনে রাজাদের ভিতর থেকে একজন বলল, সর্বনাশটা যে কি করলে তা তো বুঝতে পারছি না। আমি তোমার মেথর ছিলাম, আর আজ আমাকে রাজা করে দিয়েছে। এই এখনই তুমি দু হাতে আমাকে কত সেলাম করলে। মন্ত্রীমশাই আশ্চর্য হয়ে দেখলেন, সত্যি সত্যি তার মেথর রাজা সেজে বসে আছেন, আর তিনি তাকে সেলাম করছেন। ক্রমে দেখা গেল যে যত রাজা বসে আছেন সকলেই, কেউ সহিস, কেউ পাইক, কেউ দারোয়ান, কেউ দোকানি, কেউ ভিখারি। রাজামশাই আর মন্ত্রীমশাই লজ্জা রাখার আর স্থান পান না। রাজা তাড়াতাড়ি হুকুম দিলেন, আবার বিচার হবে, ওকে ধরো। কিন্তু কে ধরবে? সবাই রাজা সেজে বসেছে, হুকুম খাটতে কারও ইচ্ছা নেই। অগত্যা মন্ত্রীমশাই ধরতে গেলেন। দুঃখীরাম তা দেখে বললেন, মন্ত্রীমশাই অত কষ্ট করেন কেন? এই যে আমি হাজির আছি, কিন্তু আমার প্রাণদণ্ড হলে আমাকে মারবে কে? জল্লাদ যে রাজা হয়ে গিয়েছে, এখন আপনি আর রাজামশাই জল্লাদ হলে তবে হয়। বলতে বলতে রাজা ও মন্ত্রীর সেই সুন্দর চেহারা আর জমকালো পোশাক কোথায় চলে গেল? তার পরিবর্তে নেংটি পরা, কুড়ুল হাতে, কালো ভূত দুই জল্লাদ সেজে জোর হাতে হুকুমের অপেক্ষা করতে লাগলো। এখন হুকুম দেয় কে? দুঃখীরাম এতক্ষণে বুঝতে পেরেছে যে যে কারণেই হোক সে যা ইচ্ছা প্রকাশ করছে, ঘটনায় তাই হচ্ছে। ইচ্ছা করলে এখন সে কি না করতে পারে। কিন্তু সে বলল, মহারাজ, আপনার নুন খেয়েছি, আপনার কাছে অকৃতজ্ঞ হব না। আপনার রাজত্ব আপনারই রইল, এখন আমাকে বিদায় দিতে আজ্ঞা হোক। লজ্জায় রাজামশাই মাথা হেঁট করে বসে আছেন। দুঃখীরামের কথা তিনি আর কি উত্তর দেবেন? কেবল বললেন, আমার সব রাজ্যই তুমি নিয়ে নিতে পারতে, ইচ্ছা করলে আমায় প্রাণেও মারতে পারতে। এখন তুমি যা বললে তাতে বুঝলাম তুমি মহৎ লোক। আমার অর্ধেক রাজ্য তোমার হোক, আমার কন্যাকে তুমি বিবাহ করে সুখে রাজত্ব করো। দুঃখীরাম রাজকন্যাকে বিবাহ করে পরম সুখে রাজত্ব করতে লাগলো। আর সবার কি হলো? মন্ত্রীমশাই সম্বন্ধে দুঃখীরাম কিছুই বলেনি, সুতরাং তিনি জল্লাদি থেকে গেলেন। যারা রাজা হয়েছিল তাদের সম্বন্ধে এক নতুন মুশকিল উপস্থিত হলো। রাজা হয়েছে বটে, কিন্তু রাজ্য কোথায় পাবে? অথচ সকলেই বলে, আমি রাজা হয়েছি, কাজ কেন করব? এতে ভারী অসুবিধা হতে লাগলো। দুঃখীরাম বলল, বাপু সকল, তোমাদের রাজা টাজা হয়ে কাজ নেই। তোমরা যার যার যোগ্যতা অনুসারে কাজকর্ম করো গিয়ে, আর সৎ পথে থেকে সুখে তোমাদের দিন কাটুক।